আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শোনাবো হৃদয় রাঙানো প্রেম গল্পটি। লিখেছেন সিনথিয়া ইসলাম সীমা। পর্ব নাম্বার 13। গল্পটি শেষ পর্যন্ত শুনবেন, আশা করি সবার ভালো লাগবে। নির্জন দুপুর। বাড়ির গেট পেরিয়ে অলস ভঙ্গিতে ভিতরে ঢুকলো কৃষাণ। জনমানব শূন্য ড্রয়িং রুম দেখেই বোঝা যাচ্ছে বাড়িতে এখন কারো উপস্থিতি নেই। ভালোই হয়েছে তার জন্য। এমনিতেই মাথাটা কেমন ধরে আছে ভার্সিটিতে যাওয়ার পর থেকে। এখন একটু শান্তিতে থাকা যাবে। চিলমুডে নিজের রুমের দিকে হাঁটা ধরল সে। দরজার সামনে আসতেই পাজগুল থেমে গেল তার। সামনের দৃশ্যে অচল হলো মস্তিষ্কের নিউরন বার্তা। চোখের সামনে আবিষ্কার করলো এক খোলা চুলের কেশবতীকে। মিররের সামনে দাঁড়িয়ে নিজের ভেজা চুল ঝাড়ছে হুমায়রা। কিছু জল বিন্দুর ফোঁটা চিকচিক করছে তার গালে। এই প্রথম হুমায়রাকে চুল খোলা অবস্থায় দেখতে পেল কৃষাণ। ছেলেটা ভেবেছিল বাসায় হয়তো কেউ নেই, আর রুমে এসে যে এমন অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখবে তা মোটেও আশা করেনি সে। দর্পণের স্বামীর প্রতিবিম্ব ভেসে উঠতেই সেদিকে ফিরে তাকালো হুমায়রা। মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম। সম্বিত ফিরল কৃষাণের। চটজলদি নিজেকে স্বাভাবিক করে মনে মনে সালামের উত্তর দিল। মুখে বলল, তুই এ বাড়িতে কেন? আপনি বাড়িতে তাই? মানে? আবারও ফাজলামো শুরু করেছিস? আরে ফাজলামো করতে যাব কেন? এমনি আমি কোথাও যাই না। ভাবছিলাম একা একা একটু এনজয় করব। দিলি তো সব মাটি করে। মুখটা চুপসে গেল মেয়েটার। মিনমিন করে বলল, আমি কি আপনাকে এনজয় করা থেকে আটকে রাখবো নাকি? আটকে রাখা লাগবে নাকি? আশেপাশে থাকলেই তো আমি কেমন যেন আটকে যাই। মনে মনে বলল কৃষাণ। মুখে বলল, আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে তুই এভাবে চুল খুলে রেখেছিস কেন? চুলগুলো ভেজা তাই। তাই বলে একটা ছেলের সামনে এভাবে চুল ছেড়ে রাখবি? চোখ ছোট ছোট করে তাকালো মেয়েটা। বলল, আপনি কি কোনো পরপুরুষ নাকি? আপনি আমার স্বামী। তীরের ফলার মতো গিয়ে বুকে বিঁধল কথাখানা। সৃষ্টি হলো এক বেনামি অনুভূতির প্রকাণ্ড ঝড়। মেয়েটা কি পাগল নাকি? এত কিছুর পরেও আমার মতো ছেলেকে কি অকপটে স্বামী বলে স্বীকার করে? না, এভাবে মাথা ব্যথা করছে। আবার এই মেয়েকে নিয়ে ভাবতে বসলে ব্যথা আরও বেড়ে যাবে। সে কাঁধের ব্যাগটা সোফায় রেখে ওয়াশরুমের উদ্দেশ্যে হাঁটা দিল। হুমায়রাকে সম্পূর্ণ উপেক্ষা করলো বললেই চলে। কিছু বলল না। মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। মনটা বিষণ্ণ হতে চাইলেও তাকে নতুন আশায় জাগ্রত করলো। কিছুক্ষণের মধ্যেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো কৃষাণ। দরজা খোলার শব্দে সেদিকে লক্ষ্য করলো হুমায়রা। দেখলো মানুষটার চোখজোড়া আগের তুলনায় কেমন লাল হয়ে গেছে। চুলগুলো খামচে ধরে এগিয়ে আসছে সে। মেয়েটার মুখ খুলে কিছু জিজ্ঞেস করতে নেবে মাঝপথেই তাকে থামিয়ে দিল কৃষাণ। শাসিয়ে বলল, খবরদার, আর একটা কথা বলে যদি আমায় বিরক্ত করবি তো ভালো হবে না বলে দিলাম। মানুষটার এমন শাসনের সুর পাত্তাই দিল না হুমায়রা। চোখ বড় বড় করে বলল, হায় আল্লাহ, আপনার চুলে কি? সাথে সাথেই চুল ছাড়তে লাগলো কৃষাণ। উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করলো, চুলের মধ্যে আবার কি পড়লো? গেছে? কোনো কিছুর তোয়াক্কা না করে কৃষাণের কাছে চলে এলো হুমায়রা। সামনের পুরুষটি তার থেকে বেশ লম্বা হওয়ায় সহজে চুলের লাগাল পেতে সোফায় উঠে দাঁড়ালো। পরপর দুবার আলতো হাতে স্বামীর চুল টেনে দিয়ে বলল, এবার গেছে। সেদিকে খেয়ালই নেই চুলের মালিকের। হোমারের চুল টেনে দেওয়ার মাঝেই হারিয়ে গেছে সে। এতটা শান্তি লেগেছে যে মুখ দিয়ে শব্দ বের করতে ইচ্ছে হচ্ছে না। প্রত্যাশিত ফলাফল পেতেই মুচকি হাসি ফুটল হুমায়রার মুখে। মোলায়েম কণ্ঠে জানতে চাইল, একটু চুলগুলো টেনে দিই, ভালো লাগবে। তৎক্ষণাৎ বন্ধ চোখ জোড়া খুলে ফেলল ঘাড়তেরা মানব। প্রবল নিষেধাজ্ঞা জানিয়ে বলল, না, দরকার নেই। মানে ভাঙবে, তবু মচকাবে না। নিজের সিদ্ধান্তে অনড় হয়ে থাকবে সর্বদা। হুমায়রা কি দমে যাওয়ার পাত্রী নাকি? পিছু হাঁটল না সে। কৃষাণের চুল ধরে রেখেই বলল, একটু দেই, দেখবেন অনেক শান্তি লাগবে। একে তো মাথায় অসহ্য যন্ত্রণা, আবার হুমায়রার এত কথা না পেরে মেনে নিল কৃষাণ। আসলেই আপাতত এই শান্তিটা প্রয়োজন তার। কথা না বাড়িয়ে সোফায় হেলান দিয়ে ফ্লোরে বসে পড়ল। সম্মতি পেয়ে বিশ্বজয়ের হাসি হাসল রমণী। সাথে সাথেই লেগে পড়ল স্বামীর খেদমতের কাজে। মাথার মধ্যে নরম তুলতুলে হাতে বিচরণ অজান্তে সকল ক্লান্তি বেদনা দূর হতে লাগলো কৃষাণের। চোখজোড়া বুঝে আসছে ঘুমে। শরীরের পুরো ভার হুমায়রা করে ছেড়ে দিল। অনেকক্ষণ যাবৎ কৃষাণের নড়াচড়া না দেখে থামলো হুমায়রা। মুখটা একটু এগিয়ে নিয়ে বুঝতে চাইল মানুষটা ঘুমিয়ে পড়ল কিনা। মাথা ঝুঁকতেই ঘন চুলগুলো দুদিকে সামনে এসে ভিড় করল। তাদের রাজত্বে নিমিষে আড়াল হলো দুটো মুখশ্রী। মুখের উপর কারো তপ্ত নিঃশ্বাসের উপলব্ধি করতেই তরাক করে চোখ খুলল কৃষাণ। তার কালো মনের সাথে চোখ মিলতেই বুক কেঁপে উঠল মেয়েটার।
মুহূর্তেই নিজেকে সরিয়ে আনলো সে। ঘটনার আকস্মিকতায় বড্ড ভয় পেয়েছে। হাতগুলো কেমন অনড় হয়ে পড়েছে যেন, অথচ অত্যাধিক শান্ত দেখা গেল অপর মানুষটিকে। একটুও হেলদোল নেই তার মাঝে। সহসা নীরবতা ভেঙে ধ্বনিত হলো তার নিকট স্বর। তখন তুই ইচ্ছে করে বলেছিলি আমার চুলে কি যেন পড়েছে। চুপ রইল মেয়েটা। তখন কৃষ্ণের মুখ দেখেই আন্দাজ করতে পেরেছিল মানুষটার মাথা হয়তো ব্যথা করছে। ভালো করে বললে হয়তো কখনোই মালিশ করতে দিত না, তাই এমন টেকনিক খাটিয়েছে। এখন সেটা মুখ ফুটে কীভাবে বলবে? শোন, আমার সাথে নিজেকে জড়াতে আসিস না, পরে আমার মতো কুল কিনারাহীন হয়ে পড়বি। বসা থেকে উঠে পড়ল কৃষাণ। কোনো দিক না তাকিয়ে বিছানায় গিয়ে উবুর হয়ে শুয়ে পড়ল। সেদিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল হুমায়রা। দিনের প্রায় শেষ ভাগে এসে ঘুম ভাঙল কৃষাণের। ঘরের মাঝে তখন হুমায়রার অস্তিত্ব নেই। ঘুম ঘুম চোখে অষ্টমে ঢুকে ফ্রেশ হয়ে আসলো সে। গায়ে শার্ট জড়িয়ে রওনা হলো বাইরের উদ্দেশ্যে। বাড়ির মূল ফকট অতিক্রম করতেই বাগানে দেখা মিলল হুমায়রার। মনোযোগ দিয়ে গাছে পানি দিচ্ছে সে। এবেলায় আর চুল দেখা যাচ্ছে না তার। সুদীর্ঘ কেশগুচ্ছ স্থান পেয়েছে হিজাবের আড়ালে। সেদিকে এক পলক তাকিয়ে নিজের রাস্তায় হাঁটা নিল কিষাণ। সহসা চোখ পড়ল মেয়েটার কাঁধের কাছটায় হিজাবের উপর দিয়ে হাঁটা বিষাক্ত ভ্রমরের দিকে। তুরস্থ হস্তে ছুটল মানুষটার পাজোড়া। কারো পায়ের আওয়াজ শুনে পিছন ফিরে তাকালো হুমায়রা। কৃষাণ কেমন দৌড়ে আসতে দেখে ভয়ে আপনা আপনি কদম পিছাতে লাগলো, তবে যেতে পারল না বেশি দূর। এর আগেই খপ করে এসে তার হাতটা ধরে ফেলল কৃষাণ। কোনো কিছু না ভেবেই ভ্রমরটাকে হাত দিয়ে ছুঁড়ে ফেলল। অমনি পতঙ্গটি বিষাক্ত শুঙ্গ বসে দিল ছেলেটির হাতে। দাঁতে দাঁত পিষে ব্যথা হজমের চেষ্টা চালালো। সেই সাথে বেখেয়ালি হুমায়রা ধরে রাখা হাতটা আরও জোরে চেপে ধরল। এতটাই জোরে ধরেছে যে মেয়েটার হাতে রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম। সহসা কৃষাণের এমন আচরণে আগামাথা খুঁজে পাচ্ছিল না হুমায়রা। ব্যথায় কোকিয়ে আসা কণ্ঠে প্রশ্ন ছুড়ল, এমন করছেন কেন? কি হয়েছে আপনার? মস্তিষ্ক সচল হলো কৃষাণের। তৎক্ষণাৎ হুমায়রার হাত ছেড়ে দিল সে। থমকে বলল, কাজ করার সময় মনোযোগ কই থাকে তোর? তার ললিত চেহারার পানে তাকিয়ে আছে মেয়েটা। সে কি এমন করলো যে লোকটা এত রেগে আছে? এইদিকে সে জানেই না, রাগে নয় বরং তাকে বাঁচাতে গিয়ে নিজে আঘাত পেয়ে এই অবস্থা হয়েছে মানুষটার। সে ঘাড় নামিয়ে মিনমিন করে জানতে চাইল, কি করলাম? কিছু করিসনি, মর তুই। উল্টো ঘুরে ধূপধাপ পায়ে স্থান ত্যাগ করলো ছেলেটা। ব্যথায় হাত টনটন করছে তার। মানুষটার যাওয়ার পানে অপলক চেয়ে রইল হুমায়রা। এতক্ষণ কি হলো কেন হলো কিছুই বুঝলো না। গোধূলি বেলা, বাইরের সব কাজ সেরে ঘরের ভেতর ঘাপটি মেরে বসে আছে হুমায়রা। সব কিছু কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। সেই তখন থেকে ইকরাকে মনে পড়ছে। এমন সময় প্রতিদিন ইকরার সাথে সময় কাটে তার। মেয়েটা যেতে চায়নি, বলেছিল হুমায়রা না গেলে সেও যাবে না। তবে ইয়াসমিন বেগম ও হুমায়রার জোরে বাধ্য হয়ে যেতে হয়েছে তাকে। মিঠুকে কোলে নিয়ে মন মরা হয়ে বসে রইল হুমায়রা। তখনই কলিং বেল বেজে উঠল। বুড়ো বেঁকে এলো মেয়েটার। এমন সময় আবার কে এলো? কৃষাণ তো কখনোই আসবে না, তাহলে কে? বসা থেকে উঠে দরজার সামনে আসলো। দোর খুলতেই ভেসে উঠল ইকরার হাস্যোজ্জ্বল মুখ। সারপ্রাইজ! চোখ বড় বড় করে তাকিয়ে আছে মেয়েটা। নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না তার। বিস্ময় ভরা কণ্ঠে বলল, তুই? আব্বু এসে দিয়ে গেল। ওমা, কেন? আজকেই তো গেলি। ওখানে ভাল লাগে না আমার। আর আলবি ভাইয়ের মামা বাড়িতে গিয়ে আমি কি করব? আজব। তাই বলে আজকেই চলে এলি? আম্মু কিছু বলেনি? বলেছে, তবে আমি বাবাকে বানিয়ে এসে পড়েছি। ওখানে কেউ নেই, শুধু আমার ছোট একটা কোলের মামাতো বোন আছে, আর বাকি সব বড় বড় মহিলা পুরুষ। তারা নিজের মতো বক বক করতে থাকে। আমি ওখানে কি করব? আর এখানে তুই একা থাকবি? সব দিক বিবেচনা করে চলে এলাম। আমি একা কই? উনি আছেন না। আমার ভাইয়া থাকলেও যা, না থাকলেও তা। ওর তো বাসায় ফেরার কোনো নাম ঠিকানাই নেই। এতক্ষণে মলিন মুখটায় মুহূর্তেই হাসি ফুটে উঠল হুমায়রার। বলল, শুকরিয়া আমার প্রিয় সখী, আমি নিয়ে এতটা ভাবার জন্য। পরবর্তী পর্বটি শোনার জন্য অবশ্যই পাশে থাকবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।